সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া দুপুরের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। ইউনূসকে হঠাতে চূড়ান্ত লড়াইয়ে মৃত্যুকে আলিঙ্গন করতে প্রস্তুত আওয়ামী লীগ নেতা নানক। জানিয়ে দিব এ কেমন সম্মান, ডক্টর ইউনূসের মুখে জুতা তাক করে বসলেন রোমের মেয়র। জানাবো সমন্বয়ক পরিচয়ে আটক রাখা হয় শিক্ষা বোর্ডের কর্মকর্তাকে, থানায় নিল পুলিশ। সর্বশেষ জানাবো আমরা কারাগারে নয়, ছিলাম কসাইখানায়, বললেন ফিলিস্তিনি বন্দীরা। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। চূড়ান্ত লড়াইয়ে মৃত্যুকে আলিঙ্গন করতে প্রস্তুত নানক। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার চূড়ান্ত লড়াইয়ে প্রয়োজন হলে তিনি মৃত্যুকেও আলিঙ্গন করতে প্রস্তুত। তিনি জোর দিয়ে বলেন, তিনি ভীত হয়ে পালিয়ে আসেননি, বরং পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে লড়াইয়ের জন্য কৌশলগত কারণে স্থান পরিবর্তন করেছেন। এক বিশেষ সাক্ষাৎকারে জাহাঙ্গীর কবির নানক বর্তমান পরিস্থিতি এবং নিজের অবস্থান ব্যাখ্যা করে বলেন, আমি কোনো ভীত বা সন্তুষ্ট ব্যক্তি নই, আমি শুধু পরিস্থিতির আলোকে কৌশলগত কারণে স্থান পরিবর্তন করেছি। এই প্রবীণ নেতা আরো বলেন, দেশের মুক্তিযুদ্ধের চেতনা ও সার্বভৌমত্ব যখন হুমকির মুখে, তখন জীবন উৎসর্গ করতেও তিনি দ্বিধা করবেন না। দৃঢ়তার সঙ্গে তিনি বলেন, আমি আরেকটি চূড়ান্ত লড়াই করে আমার যদি মৃত্যু হয়, সেই মৃত্যুকেও আমি আলিঙ্গন করে নেব, আমি স্বাগত জানাবো। তিনি তার এই সম্ভাব্য আত্মত্যাগকে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করে বলেন, আমি ভাবলাম 71-এ যে নানকের মৃত্যু হয়নি, সে নানক একটি দেশের চূড়ান্ত স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার উপর যখন আঘাত এসেছে, সে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আবার জীবন দিয়ে গেল। এমন আত্মত্যাগে তার পরিবার গর্ববোধ করবে বলেও তিনি বিশ্বাস করেন। নানক বলেন, আমার পরিবারের সকল সদস্য এতে অন্তত গর্ববোধ করবে আমি মনে করি। গত 5 আগস্টের পরবর্তী পরিস্থিতি সম্পর্কে তিনি অভিযোগ করে বলেন, অবৈধ ইউনূস সরকারের প্রত্যক্ষ মদদে রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি জামাত, শিবির ও বিএনপি আমাদের নেতাকর্মী এবং তাদের পরিবারের উপর গুম, খুন, বিচার বহির্ভূত নির্যাতন ও গণগ্রেপ্তার চালিয়েছে। এমনকি কারাগারেও পৈশাচিক নির্যাতন করে এবং চিকিৎসা বঞ্চিত করে হত্যা করা হচ্ছে। তিনি বলেন, এই পরিস্থিতিতে তাদের সামনে দুটি পথ খোলা ছিল, এক অন্যায়ের সঙ্গে আপোষ করে নীরব থাকা, অথবা 2 ন্যায়ের পক্ষে থেকে সাময়িকভাবে কৌশলে সরে গিয়ে পরবর্তী লড়াইয়ের জন্য সংগঠিত হওয়া। আমরা ইতিহাস ও দেশের স্বার্থকে সামনে রেখে দ্বিতীয় পথটি বেছে নিয়েছি। জাহাঙ্গীর কবির নানকের এই বক্তব্য বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি শক্তিশালী বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে, যা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় তার এবং তার দলের প্রস্তুতির ইঙ্গিত দেয়। ডক্টর ইউনূসের দিকে জুতার তলা, রোমের মেয়রের ঔদ্ধত্য বিশ্বজুড়ে নিন্দার ঝড়। সম্প্রতি ইতালির রোমের শহরটির মেয়র রবার্তো গুয়ালতিয়েরির সাথে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর আনুষ্ঠানিক বিবৃতিতে সৌহার্দ্য ও সহযোগিতার কথা বলা হলেও প্রকাশিত একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল বিতর্কের জন্ম দিয়েছে। ছবিতে রোমের মেয়রের শারীরিক ভঙ্গি এবং বসার ধরনকে অনেকেই ডক্টর ইউনূসের প্রতি এক ধরনের অপমান এবং কূটনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন হিসেবে দেখছেন। ছবিটি বিশ্লেষণ করলে দেখা যায়, ডক্টর ইউনূসের মুখোমুখি বসে থাকা মেয়র রবার্তো গুয়ালতিয়েরি একটি পা অপর পায়ের ওপর তুলে আরামদায়ক ভঙ্গিতে বসে আছেন। তবে উদ্বেগজনকভাবে তার এক পায়ের জুতার তলা প্রায় সরাসরি ডক্টর ইউনূসের দিকে তাক করা। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়া এবং বিশ্বের বহু সংস্কৃতিতে কারো দিকে জুতার তলা প্রদর্শন করাকে চরম অভদ্রতা, অসম্মান এবং অবমাননাকর একটি ভঙ্গি হিসেবে গণ্য করা হয়। একজন নোবেল বিজয়ী এবং আন্তর্জাতিকভাবে সম্মানিত ব্যক্তিত্বের সাথে বৈঠকে একজন মেয়রের এমন বসার ভঙ্গি দেখে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, এটি কি মেয়রের অজ্ঞতা নাকি ইচ্ছাকৃত অধ্যত্ব? বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক কূটনৈতিক বৈঠকে শারীরিক ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন অতিথি, বিশেষ করে ডক্টর ইউনূসের মতো একজন বয়োজ্যেষ্ঠ ও সম্মানিত ব্যক্তির সামনে পা তুলে জুতার তলা প্রদর্শন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাদের মতে ডক্টর ইউনূস যেখানে অত্যন্ত বিনয়ী এবং সম্মানজনক ভঙ্গিতে
বসেছিলেন, সেখানে মেয়রের এমন তাচ্ছিল্যপূর্ণ ভঙ্গি পুরো বৈঠকটির আনুষ্ঠানিক গুরুত্বকে প্রশ্নবিদ্ধ করছে। যদিও বৈঠকের পর ডক্টর ইউনূসকে রোমান সম্রাট মার্কাস অ্যারেলিয়াসের প্রতিকৃতি খোদাই করা একটি স্মারক উপহার দেওয়া হয়, কিন্তু এই ছবিটি সেই আনুষ্ঠানিকতাকে ম্লান করে দিয়েছে। উপহার প্রদানের আনুষ্ঠানিকতার আড়ালে এই অবমাননাকর ভঙ্গি এখন আলোচনার কেন্দ্রবিন্দু। অনেকেই মন্তব্য করেছেন, পশ্চিমা সংস্কৃতিতে এভাবে বসা স্বাভাবিক হতে পারে, কিন্তু একজন দায়িত্বশীল নগর প্রধান হিসেবে তার উচিত ছিল ভিন্ন সংস্কৃতির অতিথির প্রতি ন্যূনতম সম্মান ও শিষ্টাচার প্রদর্শন করা। এই একটি ছবি যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে উষ্ণ অভ্যর্থনার পেছনে অসম্মান লুকিয়ে থাকতে পারে। এই ঘটনাটি কি মেয়রের অসতর্কতার ফল, নাকি এটি ছিল ইচ্ছাকৃত কোনো বার্তা, তা নিয়েই এখন চলছে জল্পনা কল্পনা। সমন্বয়ক পরিচয়ে আটকে রাখা হয় শিক্ষা বোর্ডের কর্মকর্তাকে, থানায় নিলেও পুলিশ। শিক্ষা বোর্ডের এক কর্মকর্তাকে সমন্বয়ক পরিচয়ে আটকে রাখেন কয়েকজন তরুণ। তাকে হেনস্থাও করা হয় আওয়ামী লীগের দোষর আখ্যা দিয়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষা বোর্ডের ওই কর্মকর্তাকে থানা হেফাজতে নিয়ে যান। গতকাল সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরে ঘটেছে ঘটনা। ওই কর্মকর্তার নাম ওসমান গনি। তিনি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সহকারী সচিব পদে রয়েছেন। আজ মঙ্গলবার সকাল পর্যন্ত তিনি পাঁচলাইশ থানা হেফাজতে রয়েছেন বলে জানিয়েছে পুলিশ ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওসমান গনি মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় সদস্য। এছাড়া তার নামে বোর্ডে আওয়ামী প্রভাব খাটিয়ে দুর্নীতির অভিযোগ রয়েছে। গতকাল সন্ধ্যার দিকে ১৬ শহর রেল স্টেশন এলাকায় সমন্বয়ক পরিচয় দেওয়া কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে ওসমানের কথা কাটাকাটি হয়। সেখানে ওসমানকে আটকে রাখেন ওই শিক্ষার্থীরা। পরে পুলিশ উপস্থিত হয়ে ওসমানকে থানায় নিয়ে যায়। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সুলাইমান প্রথম আলোকে বলেন, সমন্বয়ক পরিচয়ে কয়েকজন ওসমান গনির সঙ্গে ১৬ শহর এলাকায় বাকবিতণ্ডায় জড়িয়েছিলেন। পুলিশ তাকে থানা হেফাজতে নিয়ে এসেছে। আমরা কারাগারে নয়, ছিলাম কসাইখানায়। ইসরায়েলে বন্দি জীবন থেকে মুক্তি পাওয়া গাজার খান ইউনিস শহরের কয়েকজন ফিলিস্তিনির সঙ্গে কথা বলছে আল জাজিরা। আবদুল্লাহ আবু রাফি তাদের একজন। নিজের মুক্তির অনুভূতিকে তিনি বর্ণনা করেছেন এক কথায় এভাবে, অসাধারণ। আবু রাফি বলেন, আমরা ছিলাম এক কসাইখানায়, কারাগারে নয়। দুর্ভাগ্যজনকভাবে ওই কসাইখানার নাম ছিল ওফের কারাগার। অনেক তরুণ এখনো সেখানে আছেন। ইসরায়েলের কারাগারগুলোর অবস্থা খুবই ভয়াবহ। সেখানে কোনো তোষক নেই, সবসময় তোষকগুলো নিয়ে যায়। খাবারের অবস্থা খুব খারাপ, সবকিছুই সেখানে কঠিন। আরেক মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি ইয়াসিন আবু আমরা ইসরায়েলের কারাগারের অবস্থা বর্ণনা করেছেন খুব খারাপ বলে। তিনি বলেন, খাবার, নির্যাতন, প্রহার, সব দিক থেকে অবস্থা ভয়ানক। সেখানে খাবার বা পানি কিছুই ছিল না। আমি টানা 4 দিন কিছু খাইনি। এখানে খান ইউনিস এসে আমাকে 2টি মিষ্টি দেওয়া হয়েছে, আমি ওগুলোই খেয়েছি। অন্য ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে গতকাল সোমবার মুক্তি পান সাইদ সুবাইরও। বলেন, নিজের অনুভূতিকে তিনি ভাষায় প্রকাশ করতে পারছেন না। সাইদ বলেন, এ অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। কারাগারের বাইরে মুক্ত আকাশে সূর্য দেখা এক অবর্ণনীয় অনুভূতি। আমার হাত এখন শৃঙ্খল মুক্ত। স্বাধীনতার কোনো মূল্য হয় না, এটা অমূল্য। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে প্রায় 250 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে। তারা আজীবন বা দীর্ঘ মেয়াদের সাজা ভোগ করছিলেন। পাশাপাশি গাজার দেশটি যুদ্ধ শুরু করার পর থেকে আটক করা আরও প্রায় 1718 জন ফিলিস্তিনিকে ছেড়ে দেওয়া হয়েছে। জাতিসংঘ এই বন্দীদের বলপূর্বক গুম হওয়া ব্যক্তি হিসেবে বিবেচনা করেছিল।